প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি তপন কুমার মণ্ডল, প্রভাষক হিসাব বিজ্ঞান, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, চড়াইকোল, কুমারখালী, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের পাঠ ব্যাংক সমন্বয় বিবরণী, ইংরেজিতে এটাকে বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা নগদান বই কী তা বলতে পারবে, ব্যাংক বিবরণী কী সে সম্পর্কে জানতে পারবে, ব্যাংক সমন্বয় বিবরণী কী তা বলতে পারবে, ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক সমন্বয় বিবরণী কী এটা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে নগদান বই কী বা কাকে বলে। আরেকটি হচ্ছে ব্যাংক বিবরণী কী বা ব্যাংক বিবরণী কাকে বলে। এখন আমরা দেখি যে নগদান বই কাকে বলে। যে বইতে সর্বপ্রকার নগদ অর্থের আদান প্রদান সংক্রান্ত লেনদেনসমূহ নির্দিষ্ট ছকে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। এখানে নগদ অর্থের আদান প্রদান বলতে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনকে বোঝায়। অর্থাৎ নগদ অর্থের আদান প্রদান বলতে শুধু নগদ টাকা নয়, নগদ টাকা এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনকেও বোঝাবে। নগদান বই সংরক্ষণ করে থাকে কারবার প্রতিষ্ঠান। আমি নগদান বই নিয়ে এর আগে ক্লাস নিয়েছি। এখানে শুধু নগদান বই কাকে বলে এইটুকু তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ ব্যাংক সমন্বয় বিবরণী করতে হলে আমাদের নগদান বই সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে দেখো, আমি একটি দুঘরা নগদান বইয়ের ছক তোমাদের সামনে তুলে ধরছি। নগদান বই এটা দুঘরা, ডেবিট ক্রেডিট। এই যে নগদান বইতে নগদ কলামও থাকে, ব্যাংক কলামও থাকে। এটা ডেবিট সাইড, আর ক্রেডিট সাইডে নগদ কলাম এবং ব্যাংকের কলাম থাকে। অর্থাৎ নগদান বই বলতে আমরা নগদ টাকা এবং ব্যাংকের টাকার হিসাব রাখাকে বুঝে থাকি। এবার আমরা আসি যে ব্যাংক বিবরণী কাকে বলে। ব্যাংক তার আমানতকারীর হিসাব ব্যাংকের খতিয়ানে সংরক্ষণ করে এবং নির্দিষ্ট সময় পর পর এর একটি অনুলিপি বা কপি আমানতকারীর নিকট প্রেরণ করে। এটি ব্যাংক বিবরণী। ব্যাংক বিবরণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে ব্যাংক। অর্থাৎ ব্যাংক বিবরণীতে কারবার প্রতিষ্ঠানের কোনো হস্তক্ষেপ চলে না। অর্থাৎ ব্যাংক বিবরণী নিয়ন্ত্রণ করে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংক। এবার আমরা ব্যাংক বিবরণীর একটি নমুনা দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন একটি ব্যাংকের একটা বিবরণী। এখানে যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট লেখা আছে, যার নামে হিসাব খোলা আছে তার নাম দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, কোন কোন তারিখে কি কি লেনদেন হয়েছে তার একটা ডেসক্রিপশান মানে বর্ণনা দেওয়া আছে, রেফারেন্স, এখানে উইথড্রলস মানে উত্তোলন, এটাকে ডেবিট বলা হয়। অর্থাৎ ব্যাংক বিবরণীতে ডেবিট মানে এখান থেকে টাকা উঠে যায়, এই হিসাবে যে জমা টাকা সেটা উঠানো হলে পরে ডেবিট করে ব্যাংক। আর ক্রেডিট মানে কোনো আমানতকারী যদি সংশ্লিষ্ট হিসাবে টাকা জমা দেয় সেক্ষেত্রে ব্যাংক তার নামে ক্রেডিট করে। আর এটা হচ্ছে ব্যালেন্স, অর্থাৎ কত টাকা সে জমা করেছে ক্রেডিট ব্যালেন্সে থাকে, আর কত টাকা সে উঠিয়েছে সেটা হচ্ছে ডেবিট ব্যালেন্সে থাকে। আর এই ডান দিকে এটা হচ্ছে ব্যালেন্স মানে সর্বমোট ডেট বাই ডেট কত টাকা থাকলো ব্যাংকে, এটা দেখে বোঝা যায় যে ব্যাংকে আমার কত টাকা আছে। এই হচ্ছে ব্যাংক বিবরণীর বর্ণনা।
আমি আরেকটু পরে ব্যাংক বিবরণী সম্পর্কে আরেকটু বিশদ আলোচনা করব। আমি একটা বিশেষ নোট তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, কোনো অর্থ ব্যাংকে জমা করা হলে ব্যক্তি বা প্রতিষ্ঠান নগদান বইয়ের ব্যাংক হিসাবে ডেবিট করে। আবার পড়ছি, দেখো, কোনো অর্থ ব্যাংকে জমা করা হলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নগদান বইয়ের ব্যাংক হিসাবে ডেবিট করে, আর ব্যাংক সেক্ষেত্রে আমানতকারীর হিসাবে জমা করে বা ক্রেডিট করে। অর্থাৎ ব্যাংক আমাদের হিসাবকে ডেবিট করলে বুঝতে হবে টাকা কেটে নেওয়া হয়েছে, আর ক্রেডিট করলে বুঝতে হবে টাকা জমা হয়েছে বা টাকা বৃদ্ধি পেয়েছে। আমি এখানে সংজ্ঞা আকারে একটি তথ্য উপস্থাপন করলাম, এটা বাস্তবে কেমন হয় দেখো। আমি তোমাদের সামনে এই নগদান বইয়ের একটা নমুনা ছক এবং ব্যাংক বিবরণীর একটা নমুনা ছক পাশাপাশি তুলে ধরছি। এখানে দেখো, কোনো অর্থ ব্যাংকে জমা করা হলে নগদান বই যে প্রতিষ্ঠান সংরক্ষণ করে সেই প্রতিষ্ঠান নগদান বইয়ের ব্যাংক কলামের, এই যে নগদান বইয়ের ডেবিট সাইডে ব্যাংক কলামে লিখে থাকে। কোনো অর্থ ব্যাংকে জমা করা হলে কোনো প্রতিষ্ঠান নগদান বইয়ের ডেবিট সাইডের ব্যাংক কলামে টাকা লিখে থাকে, আর সেক্ষেত্রে কোনো অর্থ ব্যাংকে জমা করা হলে ব্যাংক সেক্ষেত্রে এই আমানতকারীর হিসাবে ক্রেডিট করে। এই দুটো বিষয় তোমাদের ভালো করে বুঝতে হবে। অর্থাৎ নগদান বইতে ব্যাংক কলামে ডেবিট করা হয়, একই লেনদেনের জন্য ব্যাংক হচ্ছে ওই সংশ্লিষ্ট আমানতকারীর হিসাবে ক্রেডিট করে থাকে। এখানে জমা করলে ক্রেডিট হয়, আর এখানে জমা করলে কিন্তু ডেবিট হয়। নগদান বই আর ব্যাংক বিবরণী দুটো ভিন্ন কিন্তু বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। এবার দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে। অর্থাৎ আমরা যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে। কোনো একটি নির্দিষ্ট দিনে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত, আবার দেখো, নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত এক হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে বিভিন্ন কারণে এ উভয় বইয়ের উদ্বৃত্ত সমান হয় না, অর্থাৎ গরমিল দেখা দেয়। তাই কি কারণে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত সমান হলো না, তা খুঁজে বের করে উভয় বইয়ের মধ্যে সমন্বয় বা মিলকরণের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। যে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত আর ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত এক হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে এক হয় না, মানে ব্যাংক বিবরণীর টাকা আর নগদান বইয়ের ব্যাংক কলামের টাকা ভিন্ন হয়। কেন ভিন্ন হলো, এই কারণটা খুঁজে বের করে উভয় বইয়ের মধ্যে সমন্বয় বা মিলকরণের জন্য আলাদা একটা বিবরণী প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আমি আরেকটু চিত্রের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানে আমি আবার একটা নগদান বই তার ছক তুলে ধরেছি, আর পাশে একটা ব্যাংক বিবরণীর একটি ছক তুলে ধরেছি। এখানে দেখো, নগদান বইয়ের ব্যাংক কলাম আছে ডেবিট সাইডে, আবার ক্রেডিট সাইডেও ব্যাংক কলাম আছে, আর একটু আগে তো ব্যাংক বিবরণী তোমরা বুঝলেই। এখানে কি বিষয় লক্ষণীয় দেখো, এই নগদান বইয়ের ব্যাংক কলামের যে ব্যালেন্স, অর্থাৎ আমরা যদি 1 এপ্রিল জানতে চাই আমাদের নগদান বইয়ের ব্যাংক কলামে, অর্থাৎ ব্যাংকে কত টাকা আমাদের গচ্ছিত আছে, তাহলে আমরা বলবো 70,000 টাকা। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক বিবরণীতে আছে 70,000 না হয়ে, এখানে আমি টাকাটা নির্দিষ্ট নয়, এখানে টাকাটা মনে করো 60,000 টাকা আছে। অর্থাৎ নগদান বইয়ের ব্যাংক কলামে আছে 70,000, অথচ ব্যাংক বিবরণী যে স্টেটমেন্ট দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, সেখানে লেখা আছে 60,000। তাহলে আর 10,000 টাকা কোথায় গেল? এই 10,000 টাকা কোথায় গেল,
এটা খুঁজে বের করার জন্য আমরা একটা যে বিবরণী প্রস্তুত করব সেটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। দেখো আরেকটি বিষয়, ব্যাংক সমন্বয় বিবরণী ভালোভাবে বুঝতে হলে নিজেকে কারবার প্রতিষ্ঠানের মালিক ধরে নিতে হবে, আর তিনটি প্রতিষ্ঠান বা পক্ষকে একটু মাথায় রাখতে হবে। আমি তোমাদের বোঝার জন্যে আমি এই তথ্যটুকু পরিবেশন করছি। এখানে দেখো এবিসি কোম্পানি নামে একটা কোম্পানি, সেটা আমাদের প্রতিষ্ঠান, অর্থাৎ আমরা এই কারবারের মালিক এমন আমরা ধরে নিলাম যে এই কারবারের মালিক আমরা। তাহলে আমরা যদি খাতায় হিসাব রাখি আমাদের বুঝতে সহজ হবে আমাদের টাকাটা কোথায় গেল বা কোথা থেকে এলো। এই একটা পক্ষ। এবার যদি আমি আর একটা পক্ষ চিন্তা করি, এটা একটা জনতা ব্যাংক লিমিটেড, এটা আমরা এই ব্যাংকে অর্থ রাখি, অর্থাৎ আমাদেরই কারবার প্রতিষ্ঠানে অর্থ রাখলে নিরাপদ নয়, তাই নিরাপত্তার জন্য আমরা ব্যাংকে আমাদের টাকা গচ্ছিত রাখি। তাহলে আমাদের অর্থ আমরা এই ব্যাংকে জমা রাখি, তাহলে দুটো পক্ষ। আরেকটি হচ্ছে একটা বর্ণ কালার কোম্পানি, আমি একটি নাম দিয়েছি, এটা হচ্ছে আমাদের দেনাদার বা পাওনাদার প্রতিষ্ঠান। অর্থাৎ আমরা বলতে পারি কি যে আমাদের প্রতিষ্ঠানের কাছে এই প্রতিষ্ঠানটি দেনাদার, আবার ধরে নিলাম এই প্রতিষ্ঠানই আমাদের আবার পাওনাদার। দেনাদার অর্থ তোমরা আগেই জানো, পণ্য বিক্রয় করলে আমরা টাকা পাবো, এই প্রতিষ্ঠানটা আমাদের দেনাদার। আবার এই প্রতিষ্ঠান থেকে যদি আমরা কোনো পণ্য কিনে থাকি তাহলে এই প্রতিষ্ঠান আমাদের পাওনাদার। এই ব্যাংক এই নগদ অর্থের পরিবর্তে ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন করে থাকি, অর্থাৎ আমরা যে টাকা পাবো এই বর্ণ কালার কোম্পানির কাছে, তাহলে দেনাদার। কখনো দেনাদার সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে নগদ টাকা না দিয়ে এই ব্যাংকে আমাদের হিসাবে টাকা জমা দিতে পারে। তাহলে ব্যাংকে যদি টাকা জমা দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা জানতে পারিনি যে কবে ব্যাংকে টাকা জমা দিয়েছে, সেক্ষেত্রে আমরা নগদান বইতে টাকাটা লিখব না বা না লিখে থাকি। অথচ ব্যাংক আমাদের হিসাবকে বাড়িয়ে দিয়েছে, যেহেতু আমাদের দেনাদার টাকা পরিশোধ করে দিয়েছে ব্যাংকে, আমরা সেটা জানি না, তাই আমরা নগদান বইতে এখনও লিখিনি, ব্যাংকের টাকা বেড়ে গেছে। সেক্ষেত্রে নগদান বইয়ের ব্যাংক হিসাব বা ব্যাংক কলাম আর ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত এক হয় না, আলাদা হয়ে থাকে। অর্থাৎ কোনো একটি লেনদেন ব্যাংক লিখে ফেলেছে অথচ আমরা নগদান বইতে লিখিনি। এর জন্য একটা গরমিল তৈরি হয়, এই গরমিলের জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব। ঠিক একইভাবে কোনো পাওনাদারকে আমরা কোনো অর্থ পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দিতে পারি, সেক্ষেত্রে নগদান হিসেবে ব্যাংক কলাম আমরা কমিয়ে ফেলি বা হ্রাস করে থাকি, অথচ ব্যাংক দেখাচ্ছে অর্থ পাওনাদারকে পরিশোধ করে নাই। সেই সময় ব্যাংকের অর্থ আমাদের যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকে, আমরা কমিয়ে ফেলা সত্ত্বেও ব্যাংক কমায় নাই। সেক্ষেত্রে আমাদের এই দুটি হিসাব মানে নগদান বইয়ের ব্যাংক কলাম আর ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত এক হয় না, গরমিল দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করে থাকি। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার বিভিন্ন পদ্ধতি। একক জের পদ্ধতি, একে আমরা প্রচলিত পদ্ধতি বলতে পারি। উভয় জের সংশোধনী পদ্ধতি, আমানতকারীর বই সংশোধনী পদ্ধতি। আমি তিনটি পদ্ধতির উল্লেখ করলাম এখানে। একক জের পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি, এখানে প্রচলিত বা একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি ছক নিম্নে প্রদত্ত হলো। অর্থাৎ আমরা আজকে একক জের পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে আমরা সেটা দেখব। এখানে তোমরা একটি ব্যাংক সমন্বয় বিবরণীর পূর্ণাঙ্গ চিত্র দেখতে পাচ্ছ। এক প্রতিষ্ঠানের নাম, ব্যাংক সমন্বয় বিবরণী, একটা নির্দিষ্ট তারিখ। এখানে নগদান বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। তোমাদের এই জমাতিরিক্ত এই বিষয়টি আপাতত ধরার দরকার নাই, শুধু এইটা নিয়ে করো, আগে অঙ্কটি বুঝে নাও।
নগদান বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত, অর্থাৎ নগদান বইয়ের ব্যাংক কলামে আমরা যে উদ্বৃত্ত পেয়ে থাকি সেটাকে বোঝানো হচ্ছে। আর আমাদের উত্তরে বের করতে হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত কত, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত। এইটুকু করতে হলে কিছু লেনদেন আমরা যোগ করব, আবার কিছু লেনদেন বা কিছু আইটেম আমরা বিয়োগ করব। অর্থাৎ নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে আমরা কিছু আইটেম যোগ করে বসাবো, ঠিক একইভাবে কিছু আইটেম বাদ দেব আর বাদগুলোও যোগ করে পরবর্তীতে বাদ দিয়ে দেখাবো। এটি একটি অনলাইন ক্লাস, এখানে এই লেখাগুলো একটু ছোট পরিসরে মনে হচ্ছে আমার কাছে, তাই এই পূর্ণাঙ্গ বিবরণীটাকে আমি দুটো খণ্ডে বিভক্ত করে যোগ আইটেমগুলো একটু বড় করে দেখাচ্ছি আর বাদ আইটেমগুলো বড় করে দেখাচ্ছি। তোমরা একটু এই দেখো, আমি একই জিনিস পুনরায় তুলে ধরলাম। নগদান বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত এত টাকা। এখানে কোন কোন আইটেম যোগ করতে হয় দেখো। ইস্যুকৃত চেক যা এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি, বা চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। এর অর্থ হচ্ছে কোনো চেক আমরা ইস্যু করেছি, অর্থাৎ কোনো পাওনাদারের বরাবর আমরা এই চেকটা ইস্যু করেছি, কিন্তু সেই পাওনাদার আমাদের ওই ব্যাংক থেকে টাকাটা তোলেনি। আমরা ইস্যু করার সাথে সাথে আমরা নগদান বইয়ের ব্যাংকের টাকা কমিয়ে ফেলেছি, কিন্তু যেহেতু ব্যাংকে এখনও ওই চেকটি ভাঙানো হয়নি, তাই ব্যাংক টাকা বৃদ্ধি করেই রেখেছে, অর্থাৎ যে টাকা ছিল সে টাকাই ব্যাংকে আছে, অথচ আমরা কমিয়ে ফেলেছি। আমি যেহেতু মিল করব ব্যাংক বিবরণীর সাথে, তাই আমরা এখানে এটা যোগ করব। অর্থাৎ নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে এই টাকাটা যোগ হবে, যেহেতু ব্যাংক তার অর্থ কমায়নি, ব্যাংকে চেকটি উপস্থাপিত হয়নি বলে ব্যাংক অর্থ কমায় নাই, তাই ব্যাংকের অর্থের সাথে মিল রাখার জন্য, ব্যাংক উদ্বৃত্তের সাথে মিল রাখার জন্য আমরা এখন নগদান বইয়ের টাকাটা বৃদ্ধি করব। 2 নম্বরে দেখো, প্রদেয় বিল বা নোট বা কোনো খরচ পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ প্রদান, কিন্তু ব্যাংক এখনও পরিশোধ করেনি। আমরা কারো অর্থ পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়ার সাথে সাথে আমরা নগদান বই কমিয়ে ফেলি ব্যাংক কলামের টাকা, কিন্তু ব্যাংক সে টাকা কমায়নি, তাই তাদের সাথে মিল রাখতে হলে আমাদের এখন এটা আবার যোগ করে দেখাতে হবে, তাই এই আইটেমটি যোগ হবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান বইতে লেখা হয়নি। কোনো দেনাদার আমাদের টাকা ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংক বাড়িয়ে ফেলেছে টাকা, আমরা এখনও বাড়াইনি, তাই আমরা যোগ করব। ব্যাংক কর্তৃক আদায়কৃত সুদ বা লভ্যাংশ প্রাপ্য বিল যা নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ ব্যাংক কোনো সুদ আদায় করেছে, অর্থাৎ ব্যাংক বিবরণীর টাকা বেড়ে গেছে, কিন্তু আমরা এখনও লিখেইনি নগদান বইতে, তাই নগদান বইতে এখন আমরা যোগ করব। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদান বইতে দেখানো হয়নি, অর্থাৎ ব্যাংক আমাদের অজান্তেই একটা 6 মাস পরে বা 1 বছর পরে একটা সুদ মঞ্জুর করে থাকে, তাই আমাদের ব্যাংক স্টেটমেন্টে আমাদের টাকার পরিমাণটা বেড়ে যায়, অথচ আমরা জানি না, তাই নগদান বই বাড়ে না। তাই নগদান বইকে যখন জানতে পারলাম তখন নগদান বই আমরা বৃদ্ধি করব, তাই যোগ করতে হবে। অন্য কোনো হিসাবের টাকা ব্যাংক কর্তৃক ভুলে আমাদের হিসেবে জমা করলে বা ক্রেডিট করলে, ব্যাংক ভুল করে আমাদের হিসাবে টাকা বাড়িয়ে ফেলেছে বা ক্রেডিট করে ফেলেছে, অথচ আমরা জানি না, তাই আমরা এখন যোগ করে দেখাবো ব্যাংক বিবরণীর সাথে মিল রাখার জন্য। ইস্যুকৃত চেক যা নগদান বইতে বেশি দেখানো হয়েছে সেটাও যোগ করব। ব্যাংকে জমাকৃত চেক যা ব্যাংক বিবরণীতে বেশি দেখানো হয়েছে এটাও আমরা যোগ করব। এবার দেখো, বাদ দেব কোন কোন আইটেমগুলো। ওই একই বিষয় আমি আবার এখানে লিখেছি নগদান বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত। এটা আমরা দুটো খণ্ড করেছি একটু বড় করে দেখানোর জন্য, তাই এভাবে লিখেছি। এবার বাদ দেব কোন কোন আইটেম। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অর্থাৎ ব্যাংকে আমরা চেক জমা দিচ্ছি যে টাকাটা আদায় করবেন বা করবে,
যখনই চেক জমা দিয়েছি আমরা তখন নগদান বই বাড়িয়ে রেখেছি, বৃদ্ধি করে রেখেছি, কিন্তু ব্যাংক এখনও আদায় করেনি, তাই ব্যাংকের টাকা কমই আছে। তাই দুইটি হিসাব মিলানোর জন্য আমরা এখন বাদ দেব। ব্যাংকে জমাকৃত চেক ও বিল প্রত্যাখ্যান, অর্থাৎ আমরা ব্যাংকে কোনো চেক জমা দিলে একটু আগেই বললাম আমরা নগদান বই বৃদ্ধি করে থাকি, কিন্তু ব্যাংক সেই চেক বা বিলটাকে প্রত্যাখ্যান করেছে, ডিজঅনার করেছে, তাই আমরা এখন তাদের হিসাবের সাথে মিল রাখার জন্য আমরা মাইনাস করব বা বাদ দেব। ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল বা প্রদেয় বিল পরিশোধ যা নগদান বইতে দেখানো হয়নি, অর্থাৎ ব্যাংক আমাদের হয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করেছে, আমাদের ব্যাংকের টাকা কমে গেছে, অথচ আমরা নগদান বইতে যা ছিল তাই রেখেছি, তাই এখন কমিয়ে মিল করব, কমাবো, তাই বাদ দেব। ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ ও চার্জ যা নগদান বইতে দেখানো হয়নি, অর্থাৎ ব্যাংক কোনো কারণে আমাদের একটা চার্জ ধরেছে বা কেটে রেখেছে আমাদের টাকা, আমরা জানি না, অর্থাৎ নগদান বই টাকা যা ছিল তাই আছে, তাই এখন কমিয়ে ওই হিসাবের সাথে মিল করব। অন্য কোনো হিসাবের টাকা ব্যাংক কর্তৃক ভুলে আমাদের হিসাবে ডেবিট করলে, আমি আগেই বলেছি আমাদের হিসাবে ডেবিট করা মানে ব্যাংক টাকা কেটে রেখেছে যে কোনো কারণে, ভুলে বা অন্য কোনো হিসাবের টাকা কেটে রেখেছে, তাই তাদের সাথে মেলাতে হলে আমাদেরকে মাইনাস করতে হবে, তাই আমরা বাদ দিছি আইটেম। ব্যাংকে জমাকৃত চেক যা নগদান বইতে বেশি দেখানো হয়েছে, এটাও বাদ দেব। ইস্যুকৃত চেক যা ব্যাংক বিবরণীতে বেশি দেখানো হয়েছে, এটাও বাদ দেব। এই হচ্ছে বাদের আইটেম। এবার সকল যোগফল একত্রিত করে এত, তারপর বাদ আইটেমগুলো যদি আমরা যোগ করে এখানে বসাই, তারপর এটার থেকে যদি বিয়োগ করি, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো, যশোর বোর্ড 2019 সালে এসেছে এমন একটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে জামান ট্রেডার্সের নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত 1,20,000 টাকা, কিন্তু উহা পাস বইয়ের উদ্বৃত্তের সাথে মিলে নাই। সমস্ত হিসাব যাচাই করে নিম্নের পার্থক্য পাওয়া গেল, অর্থাৎ নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত এত টাকা দেওয়া আছে, কিন্তু পাস বইয়ের যে উদ্বৃত্ত, এখানে পাস বই বলতে ব্যাংক বিবরণীকে বোঝাচ্ছে। আমাদের আগে পাস বই সরবরাহ করত ব্যাংক, কিন্তু ব্যাংক এখন ব্যাংক বিবরণী সরবরাহ করে। যদিও বোর্ড প্রশ্নে এই পাস বই কথাটা লিখেছে, তোমরা একটু খেয়াল করো, এই পাস বইয়ের উদ্বৃত্ত মানেই ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত। এই ব্যাংক বিবরণী উদ্বৃত্তের সাথে মেলে নাই নগদান বইয়ের উদ্বৃত্ত, তাই সমস্ত হিসাব যাচাই করে এই পার্থক্যগুলো পাওয়া গেল। এই হিসাবগুলো তারা যাচাই করে দেখলো এই পার্থক্য কি কি। 28,000 টাকার 5টি চেক এবং 22,000 টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু ব্যাংক কর্তৃক 31 ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি। 18,000 টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয় 16,800 টাকায়, কিন্তু নগদান বইতে উহা পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়। ব্যাংক কর্তৃক 15,000 টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। খরিদ্দার সরাসরি 20,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। 10,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। 50,000 টাকার 3খানি চেক সরবরাহকারীদের নামে ইস্যু করা হয়েছিল, যার মধ্যে 45,000 টাকার 2খানি চেক পরিশোধিত হয়েছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1,500 টাকা এবং ধার্যকৃত কমিশন 1,000 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। অর্থাৎ এই বিষয়গুলো খুঁজে দেখা গেল যে আমাদের নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত আর ব্যাংকের পাসবই বা ব্যাংক স্টেটমেন্টের উদ্বৃত্তের সাথে মেলে নাই, তার কারণ এইগুলো খুঁজে দেখা গেল। এখন আমাদের করণীয়তে বলেছে যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি
এইরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি একটি বোর্ড প্রশ্ন। যে কোনো অঙ্কই সুন্দরভাবে ভালোভাবে পড়বে। আমি একবার পড়েছি, তোমরা বইয়েও দেখতে পারো কিংবা এই ভিডিওটি বারবার দেখে এই প্রশ্নটা একটু ভালো করে পড়ে নিও। আমি করণীয়তে বলছি যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এইরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত? এসো কি করে সমাধান করা যায় দেখি। আমরা সমাধানে যদি বলি যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এইরূপ লেনদেনের টাকার পরিমাণ নির্ণয়, এরকম হেডলাইন লিখব পরীক্ষার খাতায়। এখন নগদান বইতে লেখা হয়নি এরূপ লেনদেন কি কি জানতে হলে আমাদের প্রশ্নপত্রটা আমি আবার তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখো, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেন কি কি আছে। আমি একটা দেখলাম, ব্যাংক কর্তৃক 15,000 টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আরেকটি দেখো, খরিদ্দার সরাসরি 20,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আরেকটা দেখো, 10,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। আরেকটি দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1500 টাকা এবং ধার্যকৃত কমিশন 1000 টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। আমরা সমস্ত অঙ্ক খুঁজে এখানে দেখতে পেলাম যে এই 4টি, এখানে ডেট বলবো না, 4টি আইটেম যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, কিন্তু এই জায়গায় মঞ্জুরিকৃত সুদ এবং ধার্যকৃত কমিশন 2 টাকা আছে, তাই মোট 5টি আইটেম হলো যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে আমরা কিভাবে পরীক্ষার খাতায় করব? এই যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনের পরিমাণ এভাবে লিখব। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ এত, খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, ওখানে যা আছে প্রশ্নে সেটাই দেখে দেখে লিখব। মোট 47,500 টাকা হচ্ছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আমি প্রশ্নপত্রে আবার ফিরে এলাম। আমাদের করণীয় খতে কি বলেছে দেখো, উপরোক্ত তথ্য হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। অর্থাৎ এই অঙ্কের আলোকে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলবো। আমরা দেখি তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী নির্দিষ্ট তারিখ দেব, দিয়ে আমরা এইটা একটা ব্যাংক সমন্বয় বিবরণী আমি একবারে করলাম। কিভাবে এখানে এলো তার ব্যাখ্যা একটু দিচ্ছি। দেখো, এখানে তারিখ নয় কিন্তু এটা একটা সিরিয়াল নাম্বার। খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দিয়েছে একজন খরিদ্দার, মানে আমাদের খরিদ্দার। ব্যাংক বৃদ্ধি করেছে কিন্তু আমরা টাকা এখনো বাড়াই নাই, তাই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তার সাথে আমরা এটা যোগ করব যাতে ব্যাংক বিবরণীর সাথে আমাদের অর্থের মিল খায়, তাই হচ্ছে আমরা যোগ করলাম। এবার এই 2 আর এই 2, অর্থাৎ ওখানে 5 নম্বর আইটেম আর 2 নম্বর আইটেম, এই ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি। এখন আমরা এই 3 নম্বরে কেন যোগ করেছে তার ব্যাখ্যা দিই। ইস্যুকৃত চেক এখনও ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। আমি একটু আগেই বলেছি যে কোনো চেক যদি ইস্যু করে থাকি আমরা নগদান বইয়ের টাকাটা কমিয়ে ফেলি, কিন্তু ব্যাংক এখনও সেটা পরিশোধ করেনি, তাই ব্যাংক টাকা কমায়নি, তাই তাদের সাথে মিল রাখার জন্য আমরা এখন যোগ করব। আর এই 4 নম্বর আইটেম দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কেন যোগ করেছি আমরা, যোগের ভিতর দিয়েছি, অর্থাৎ ব্যাংক সুদ মঞ্জুর করেছে যা আমরা এখনও জানি না। ব্যাংক টাকা বৃদ্ধি করেছে, আমাদের টাকা আমরা জানি না, তাই তাদের সাথে মিল রাখার জন্য আমরা টাকাটা বৃদ্ধি করলাম, নগদান হিসাবের ব্যাংক কলামের টাকাটা বৃদ্ধি করলাম। এই হচ্ছে যোগ আইটেম, আমি একটু আগে বললাম, এই ব্যাখ্যাটা পরে দিচ্ছি। এবার বিয়োগ দেখো, যে জমাকৃত চেক ও বিলের টাকা এখনও আদায় হয়নি, অর্থাৎ কোনো চেক আমরা জমা দিয়েছিলাম আদায় করার জন্য কারোর কাছ থেকে, নগদান হিসেবে ব্যাংক কলামে আমরা টাকাটা বৃদ্ধি করে ফেলেছিলাম, ব্যাংকে চেক জমা দেওয়ার সাথে সাথে বৃদ্ধি করে ফেলেছি, কিন্তু ব্যাংক এখনও আদায় করেনি, তাই ব্যাংকের সাথে মিল রাখার জন্য আমরা এখন মাইনাস করব। প্রদেয় বিল পরিশোধ, অর্থাৎ আমাদের হয়ে ব্যাংক প্রদেয় বিল পরিশোধ করেছে, তাই আমাদের ব্যাংকের টাকা কমে গেছে, তাই তাদের সাথে মিল রাখতে হলে আমাদের নগদান বইয়ের টাকাটাও কমাতে হবে, তাই মাইনাস করা হয়েছে।
ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন, অর্থাৎ ব্যাংক আমাদের টাকা কেটে রেখেছে, কমিয়ে ফেলেছে, কমিশন ধার্য করেছে, তাই তাদের সাথে মিল রাখার জন্য আমরা নগদান বইয়ের ব্যাংক কলামও কমাবো। এই হচ্ছে যোগের আইটেমগুলো আর বিয়োগের আইটেমগুলোর ব্যাখ্যা আমি তোমাদের সামনে দিলাম। এই দুটো আইটেমের ব্যাখ্যা দিতে হলে প্রশ্নপত্রটি একটু দেখতে হবে। এখানে বারটা পৃথকভাবে লেখা হয়নি, আর আদায়ের জন্য জমাকৃত চেক যা নগদান বইতে লেখা হয়নি। প্রশ্নপত্রটা কী কী আছে দেখি। এই প্রশ্নপত্রে এই দেখো, এটা হচ্ছে 2 নম্বর আইটেম, এটা 5 নম্বর আইটেম। 18,000 টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয় 16,800 টাকায়, কিন্তু নগদান বইতে উহা পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়। একটু ভালো করে পড়ো। 18,000 টাকার একখানা প্রাপ্য বিল ব্যাংক থেকে আমরা বাট্টা করেছি 16,800 টাকা, অর্থাৎ আমাদের পাওয়ার কথা 16,800 টাকা, আর বাট্টা বাবদ আমাদের খরচ 1200 টাকা। 16,800 আর 1200 মোট 18,000 টাকা খরচ লিখতে হবে। কিন্তু আমরা নগদান বইতে 18,000 পূর্ণ মূল্যে অর্থাৎ 18,000 টাকায় লিখে ফেলেছি, অর্থাৎ মোট 1200 টাকা আমরা বেশি লিখে ফেলেছি, তাই এই আইটেমটি আমরা কমাবো। আর 10,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। ব্যাংকে চেক আদায়ের জন্য জমা দেওয়ার সাথে সাথে আমরা নগদান বইতে টাকা বৃদ্ধি করে ফেলি, কিন্তু এক্ষেত্রে ব্যাংক চেকের টাকা আদায় করেনি এটা না বলে বলেছে নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই, অর্থাৎ জমা দিয়েছি কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। তাই এই টাকাটা আমরা এখন জমা করব, অর্থাৎ যোগ করতে হবে। আর ব্যাংক কি করল, সে আদায় করেছে কি করেনি সে বিষয় বলা নাই বলে আমরা সেটা ধরব না। আমরা নগদান বইতে লিখতে ভুল করেছি, তাই এখন এটা যোগ করতে হবে। দেখি এখানে একটু আগে যে ব্যাখ্যা দিলাম সেই আলোকেই এই 10,000 টাকার চেক জমা করা হয়েছে কিন্তু লিখতে ভুল করেছে নগদান বইতে, তাই এখন লেখা হলো, যোগ করা হয়েছে। আর বাট্টার টাকাটা আমরা বেশি লিখে ফেলেছিলাম, সেটা আমরা কমিয়ে দিলাম 1200 টাকা। এই 1200 টাকা কমালাম। এইভাবে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত আর যোগ আইটেমগুলো যোগ করে মোট 1,56,500 হয়েছে। এবার বিয়োগের আইটেমগুলো টোটাল 67,200 হয়েছে। এবার এটার থেকে এটা বিয়োগ করার ফলে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত 89,300। আমাদের প্রশ্নে আছে পাস বই অনুযায়ী, তাই আমরা পাস বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত লিখতে পারি যে 89,300। এই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী সমস্যা। এভাবে আমরা সমাধান করব। আমরা আবার প্রশ্নপত্রে ফিরে এলাম। এখানে গ নম্বর সমস্যায় দেখো 3, 4, 5 এবং 7 নম্বর দফার আমানতকারীর বইতে জাবেদা দাখিলা দাও। প্রশ্নে কি বলেছে যে 3, 4, 5 এবং 7 নম্বর দফার জন্য আমানতকারীর বইতে জাবেদা দাখিলা দাও। কি করে এর সমাধান করব এসো দেখি। জামান ট্রেডার্স জাবেদা দাখিলা, আমি তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট এগুলো তো তোমরা জানো। আমি পুরো অঙ্কটি করে ফেলেছি, এর ব্যাখ্যা দিচ্ছি। দেখো এখানে ব্যাংক কর্তৃক 15,000 টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। ব্যাংক আমাদের 15,000 টাকার একটি প্রদেয় বিল পরিশোধ করেছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। তাহলে ব্যাংক পরিশোধ করলে আমরা জাবেদা দেব যে প্রদেয় বিল ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এই জাবেদার ক্ষেত্রে এই যে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, এইটা কিন্তু মুখ্য বিষয় নয়। বিষয়টা হচ্ছে ব্যাংক কর্তৃক এত টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে, এটার জাবেদা দিতে হবে। অর্থাৎ প্রদেয় বিল ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। চার নম্বর আইটেমে ছিল খরিদ্দার সরাসরি 20,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। খরিদ্দার সরাসরি 20,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। 5 নম্বর আইটেমে ছিল
10,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। ব্যাংকে জমা দেওয়া হয়েছিল আদায়ের জন্য, তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1500 টাকা, এর জন্য জাবেদা দেব, অর্থাৎ ব্যাংক সুদ মঞ্জুর করেছে, সুদ আমাদের আয়, তাই ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ ক্রেডিট 1500 টাকা। আর ধার্যকৃত কমিশন 1000, অর্থাৎ ব্যাংক আমাদের কাছ থেকে 1000 টাকা কেটে রেখেছে কমিশন বাবদ, এটা খরচ আমাদের, তাই ব্যাংক কমিশন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এই 4টি আইটেম, এখানে একই সাথে 2টো আইটেম বলে এই 2টো মিলে মোট 5টি হয়েছে। আমরা এর জাবেদা দাখিলা দিলাম। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে এই আশা রাখি।